জাপান বলতেই চোখের সামনে ভেসে ওঠে ক্ষিপ্র গতির তলোয়ার হাতে একদল দুর্ধর্ষ যোদ্ধার ছবি। সিনেমার পর্দা থেকে শুরু করে কমিক্সের পাতা পর্যন্ত সর্বত্রই তাদের বীরত্ব গাথা। তারাই সামুরাই জাপানের কিংবদন্তি তুল্য যোদ্ধা শ্রেণী। নিজেদের ব্যতিক্রমী যুদ্ধ দক্ষতা দিয়ে তারা জাপানের ইতিহাসে এমনভাবে নিজেদের নাম খোদাই করেছেন যে আজ সামুরাই জাপানি সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু অবাক করা বিষয় হলো যে সময়টাকে সামুরাইদের স্বর্ণযুগ বলে মনে করা হয় সেই তোকুগাওয়া শোগান আমলে, অর্থাৎ 1603 থেকে 1868 আসলে তাদের পতনের সূচনা হয়েছিল। দীর্ঘ প্রায় 250 বছরের শান্তি আর সমৃদ্ধির সেই যুগেই তলোয়ারের ঝনঝনানি থামিয়ে দিয়ে সামুরাইদের ঠেলে দিয়েছিল এক নতুন বাস্তবতার দিকে। 794 খ্রিস্টাব্দে জাপানের হেইয়ান যুগে শুরু হয়েছিল সামুরাইদের উত্থান। শুরুতে তারা ছিল শুধু দক্ষ যোদ্ধা, কিন্তু সময়ের সাথে সাথে অভিজাত পরিবারগুলোর সান্নিধ্য তাদের এনে দেয় সম্মান আর ক্ষমতা দুটোই। ধীরে ধীরে বুশি নামে পরিচিত এই সামুরাইরা শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ আর সংঘাতের মধ্য দিয়ে জাপানের ইতিহাসের গতিপথ বদলে দেয়। কিন্তু 1615 সালে ওসাকা দুর্গ দখলের মধ্য দিয়ে দৃশ্যপট আমূল পাল্টে যায়। তোকুগাওয়া শোগানরা দেশে দীর্ঘস্থায়ী শান্তির যুগ শুরু করেন। কৃষক বিদ্রোহ ছাড়া বড় কোনো যুদ্ধ আর জাপানের মাটিতে হয়নি। শেষ বড় সংখ্যা ছিল সীমাবাড়া বিদ্রোহ, যা শুরু হয়েছিল অতিরিক্ত কর আর খ্রিস্টানদের উপর নির্যাতনের প্রতিবাদে। সেই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন আমাকুসা শিরো, এক রহস্যময় ব্যক্তিত্ব। একদিকে খ্রিস্টান, অন্যদিকে সামুরাই। তার মধ্যে ছিল বুশিদের যোদ্ধা সত্তা আর জেসুইট মিশনারিদের শেখানো মুক্তির আদর্শ, দুয়ের অদ্ভুত মিশ্রণ। তবে সেই বিদ্রোহ টিকল না। সরকারি বাহিনী ডাচ বণিকদের কামানের সাহায্যে সেটি নির্মমভাবে দমন করে। শান্তির যুগে হলেও কিছু সামুরাই রইলেন যারা দ্বন্দ্বযুদ্ধ বা প্রদর্শনীর মাধ্যমে তলোয়ারের দক্ষতা দেখিয়ে যেতেন। তাদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন মিয়ামোতো মুসাশি। ইতিহাসবিদদের মতে তিনি হয়তো 1600 সালের সেকি গাহারা যুদ্ধে অংশ নিয়েছিলেন, যা তোকুগাওয়া আমলের আগে শেষ বড় যুদ্ধগুলোর একটি। যুদ্ধের পর মুসাশি কোনো প্রভুর অধীনে না থেকে নিজের উদ্ভাবিত দুই তরবারির কৌশল নিয়ে সাধনা শুরু করেন। ছোট তলোয়ারের নাম ওয়াকিজাশি এবং লম্বা তলোয়ার কাতানা। তিনি প্রায় 70টি দ্বন্দ্বযুদ্ধে অংশ নেন এবং সবগুলোতেই জয়ী হন। মৃত্যুর আগে তিনি মার্শাল আর্ট নিয়ে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন, যার নাম গোরিন নোশো বা বুক অফ 5 রিংস। এছাড়া সপ্তদশ শতকের মাঝামাঝি সময় দ্বন্দ্বযুদ্ধ নিষিদ্ধ করা হয় এবং আত্মরক্ষা ছাড়া তলোয়ার ব্যবহারেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে সামুরাইদের কৌশলেও এসেছে নতুন রূপ। তারা প্রতিপক্ষকে উস্কানি দিতেন যাতে শত্রু আগে আক্রমণ করে এবং তারপর আত্মরক্ষা নামে তলোয়ার চালানো যায়। অনেক সামুরাই ইয়াই জুৎসু নামে এক বিশেষ কৌশল আয়ত্ত করেন, যেখানে বিদ্যুৎ গতিতে কাতানা বের করে প্রতিপক্ষকে আঘাত করার আগেই তাকে অসহায় করা হতো। সামুরাইদের মর্যাদায় এই নাটকীয় পরিবর্তনের ফলে জন্ম নেয় রোনিন, প্রভুহীন সামুরাই। জাপানি ভাষায় রোনিন শব্দের অর্থ ঢেউয়ের মানুষ, যা তাদের লক্ষ্যহীন, শেকড়হীন জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে, যেন তারা পানির ওপর ভাসমান পাতা। ধীরে ধীরে রোনিনদের ঘিরে এক রোমান্টিক ধারণা তৈরি হয়। তাদের এমন এক বেপরোয়া যোদ্ধা হিসেবে দেখা হতে থাকে যারা যে কোনো অসাধ্য সাধন করতে পারে। মিয়ামোতো মুসাশি ছিলেন এই ধারণার সেরা উদাহরণ, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বেশিরভাগ রোনিনই ছিলেন তলোয়ারধারী ভবঘুরে। জীবন ধারণের জন্য তাদের দেহরক্ষী, ভাড়াটে গুন্ডা বা সাধারণ শ্রমিকদের মতো কাজও করতে হতো। আজ সামুরাইরা শারীরিকভাবে আর নেই, কিন্তু তাদের শৃঙ্খলা, শৈল্পিক সংবেদনশীলতা এবং বীরত্বের আদর্শ আজও জাপানের সামরিক ঐতিহ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ছড়িয়ে আছে।